এই বাড়িতে যখন প্রথম বউ হয়ে আসি, দুইজন মানুষকে আমার একদম সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শাশুড়ি। আর এই বাড়িতে অন্য তিন বউকে আমার মানুষই মনে হতো না। সত্যি বলতে কি, তাদের দেখে আমার মায়া হতো। আমি এই বাড়ির সর্বশেষ বউ। আমার বড় তিন জা, এদের সবার স্বামী প্রবাসী। এখনো এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি। শুধু আমার সাহেবই দেশে বিজনেস করেন। সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি ওনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি। আমার স্বামীর যখন 5 বছর বয়স, তখন আমার শ্বশুর দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেন। তখন থেকে আমার শাশুড়ি একলা হাতে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বড় করে তোলেন। সব বাচ্চারা 15 বছরের কম বয়সী ছিল। শত কষ্টের পরেও এই অপূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। এমনকি দুই মেয়েকে সন্তানদেরও পিছিয়ে রাখেননি। ওনার ব্যাপারে জেনে প্রথমে ওনার প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে এসেছিল। যখন এই বাড়িতে আসি, সেই শ্রদ্ধা ঘৃণায় রূপ নিতে সময় নেয়নি। মনে হতো, কোনো মা এত কঠোর কিভাবে হতে পারে। একমাত্র আমার সাহেবে উচ্চশিক্ষিত এবং দেশে বিজনেস করেন। ভাইদের টাকায় বিজনেস করে দেশের সম্পদের পাহাড় গড়েছেন। এখন উনি বিজনেসের ব্যাপারে আবেগহীন পাক্কা একজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে, এরা ভাইয়ে ভাইয়ে প্রচণ্ড মিল। এরা অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একে অপরের মতামতকে খুব মূল্যায়ন করে। সবচেয়ে বেশি মূল্যায়ন করে আমার শাশুড়ির মতামতকে। বলা যায় ওনার কথার উপর এক চুল পরিমাণ নিজের মত প্রকাশ করেন না। উনি সাপকে ব্যাঙ বললে ওরা বিনা বাক্যে ব্যয়ে মেনে নিবে। আর এই জিনিসটা আমার একদম অসহ্যের। ওনাদের বাড়িতে উপজেলা ভিত্তিক যে শহরগুলি হয় না, প্রায় শহরের ছোঁয়া লেগেছে, কিন্তু আশেপাশে গ্রামীণ পরিবেশ শহরটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এই বাড়িটা আমার কাছে আরেক অদ্ভুত মনে হয়। বিশাল বড় বাউন্ডারি, কি নেই এতে। মাঝারি সাইজের পুকুর, পুকুরের চারপাশে বেশ উঁচু করে বাউন্ডারি ওয়াল। পুকুরের পাড়ে নানা রকমের ফলের গাছ, সেখানে আপেল, আঙ্গুর, কমলা, ডালিম, সফেদা আর শুরু করে নানা দেশি বিদেশি ফলে সবসময় পূর্ণ। আর এই পুকুরের বাউন্ডারিতে শুধুমাত্র বাগান পরিচর্যাকারী ছাড়া বাইরের সব পুরুষ সদস্যের প্রবেশ নিষেধ। এই এক আজব বিষয়। তবে সব বউয়েরা যখন খুশি পুকুরে যেতে পারবে। উঠোনের এক কোণায় লোহার রড, এক দোলনা, সেখানে অনায়াসে দুইজন মানুষ আরাম করে শুইতে পারবে। কয়েকটা সাইকেল প্রথম দেখে আমার মনে হয়েছিল এখানে বড় সাইকেল চালানোর মতো কেউ নেই। তবে এত সাইকেল কেন? আমার খুব বিরক্ত লাগে। শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পরেও এরা কেন গ্রামে পড়ে থাকে? তবে শহরের সব সুযোগ সুবিধা ভোগ করে, নিজেদের গাড়ি ছাড়া কোথাও যায় না। দুইটা বাড়ি খুব আধুনিকভাবে তৈরি করেছে। শুনেছি বড় ভাইরা বিদেশের সিস্টেমে সব কিছু করেছেন। আর আমি অনার্স থার্ড ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখা, আমার মতামতের কোনো তোয়াক্কা না করে এই বাড়িতে আমার বিয়ে ঠিক করলেন। আমার সাহেবের সাথে বাবা অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। ব্যবসার দিক দিয়ে এদের পরিচয়। এই বাড়িতে আসার পর থেকে শুধু বাবার উপর প্রচণ্ড রাগ হতো। কেন বাবা এমন করলো? এমনিতে বাবা খুব শান্ত মানুষ, মায়ের কথার বাইরে কথা বলেন না। কিন্তু আমার বিয়ের ব্যাপারে বাবা এত দৃঢ় কিভাবে হলেন বুঝে আসে না। মায়ের কোনো কথাই শুনেননি। এমনকি মাকে কয়েকবার এমনভাবে বকা দিয়েছেন, আমার গরম মেজাজে মা চুপ করে থাকতে বাধ্য হয়েছে। হয়তো এই নতুন রূপটি মাকে বেশ অবাক করেছিল। যেমন আমরা সবাইও অবাক হয়েছিলাম। এই বাড়ির ৩টি বউয়ের ৫টা সন্তান। ২ বছরের ছোট্ট বাচ্চাসহ বাড়িতে সবাই ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে জেগে যায়। ৫ বছরের ছোট্ট বাচ্চাটিও নামাজ পড়তে হবে কোরআন শেখা শুরু করেনি। কিন্তু মায়ের সাথে মুখে মুখে দোয়া পড়তেই হবে। এশার নামাজের পরে রাতের খাবারের পর সবার কেমন ঘুম আসে আমি বুঝতে পারি না। আমার খুব রাগ হয়। আমার সারা রাত ঘুম আসে না। আমার ঘুম আসার টাইমে এরা জেগে যায়। আমার সারাদিন খুব বিরক্তে দিন কাটতো। দুপুরে একটু ঘুমাতে পারতাম না। তাও ১.৫-২ ঘন্টা আসরের
আজানের সাথে সাথে সবাই উঠে যেত। উফ, এত কষ্ট, অসহ্য। আমার যাদের দেখলে মনে হয় এরা আমার শাশুড়ির ভয়ে এমন, না কি এরা স্বভাবগতভাবে এমন। বাড়ির যে কোনো কাজ এরা কার আগে কে করবে ভেবে পায় না। বুয়া আছে, আবার পার্মানেন্ট কাজের মেয়েও আছে। তাও শাশুড়ির গোসল করার পর এরা কার আগে কে শাশুড়ির কাপড় ধুয়ে দিবে প্রতিযোগিতা করে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ এদের মনে হিংসা ঈর্ষা ছাড়া বোধহয় দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমার স্বামী, সে রুমের ভিতরে খুব ভালো একজন স্বামী, খুব হেল্পফুল, কেয়ারিং, লাভিং। আমাকে ছোট বাচ্চার মতো স্নেহ করে, ভালোবাসেন, বুকের গভীরে আগলে রাখতে চান। সবসময় একটা কথা বলেন, প্লিজ সুমাইয়া, মায়ের অবাধ্য হও না। মা আমাদের বহু কষ্টে বড় করেছেন, কিন্তু রুমের বাইরে আসলে সে অন্য মানুষ। আমার রাগ হতো, কেন সে আমার সাপোর্টে কিছু বলতে পারে না। আমি বাবার বাড়ি যেতে চাই, কিন্তু না, নির্দিষ্ট সময় না হলে যেতে পারবো না। একবার একটা বউ বাবার বাড়ি যেতে পারবে 10 দিন থেকে, আসার পর অন্য বউ যেতে পারবে সিরিয়াল করে। কি অদ্ভুত! কারো যেতে ইচ্ছে হলেও যেতে পারবে না। বিয়ের 1 মাসের মাথায় সেদিন তো আমার আশ্চর্যের চরম সীমা পার হয়েছে। রাতে নামাজের পর বাচ্চারা যখন ঘুমিয়ে গেল, শাশুড়ি বললেন, এই বউ, তোমরা সবাই একটু সাজুগুজু করো তো, সবাই শাড়ি পরো। দেখলাম সব বউ খুশি মনে সাজুগুজু করতে চলে গেল। আমার আশ্চর্যের ঠেলা সামলাতে সময় লাগছিল বলে দেরি হচ্ছিল। শাশুড়ি আবার বললেন, মা রে, আমার ইয়াসির, আমার বর বাসায় আছে, তাই সাজতে বলছিলাম। যদি তোমার সাজতে ইচ্ছা না করে, না সাজ, সমস্যা নেই। আমি এমনিতে সাজুগুজু করতে ভালোবাসি, কিন্তু এই মহিলার কথার বিরোধিতা করার জন্য আমি না সেজে সোজা রুমে চলে গেলাম। একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আমার না হয় ইয়াসির বাসায় আছে বলে সাজতে বললেন, কিন্তু সব ভাবিদের কেন সাজতে বললেন? যার উত্তর পরের দিন ওরা সবাই রাতে জামাইদের সাথে ভিডিও কলে কথা বলে। এরপরে প্রায় দেখতাম ওরা রাতে সাজতেছে। সেদিন আমার বড় জায়ের ছেলেটা প্রিপোজিশনের ব্যবহারে কিছু ভুল এক্সাম্পল পড়েছিল। আমি পাশেই ছিলাম। আমি তার ভুলটা ধরিয়ে দিয়ে কি এক মহা বিপদ ডেকে এনেছি। শাশুড়ি বলল, সুমাইয়া, আজ থেকে তুমি টাইম করে এদের 3জনকে পড়াবে। উফ, কি অসহ্য লাগছিল কথাগুলো। ওনার সামনে তো কিছু বলতে পারিনি, কিন্তু রুমে গিয়ে ইয়াসিরের সাথে অনেক ঝগড়া করেছি। ওকে এত এত কথা শুনিয়েছি যে পাল্টা একটা কথাও বলেনি। আমার এত এত তীর্যক কথার বিনিময়ে আমায় আরও ভালোবাসায় ভরিয়ে দিয়ে একটাই কথা বলেছিল, সুমাইয়া, মায়ের কথা শুনে দেখো না, হয়তো তোমার ভালোই লাগবে। আমার ভালো লাগবে না। তোমাদের সব ভাবিদের উপর যেমন চাপিয়ে দিয়েছে, সব কিছু তেমনি আমাকেও তাই করতে বলছে। তুমি ভুল বুঝছো। মায়ের দেওয়া দায়িত্ব পালনে ভাবিদের কখনো বিরক্ত হতে দেখেছো? তারা বরং খুব খুশি, হাসি খুশি মুখেই সব দায়িত্ব পালন করে। তা ঠিক তারা কখনো বিরক্ত হন না। এমন নয় যে খুশি হওয়ার ভান ধরে। সত্যিকারে খুশি হয়ে ওরা শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করে। কিন্তু ইয়াসির কিভাবে জানলো? সে তো কখনো ভাবিদের চেহারাও দেখেনি। এই বাড়ির আরেকটা খুব আজব নিয়ম, একটা মাত্র পুরুষ মানুষ, কিন্তু তার সামনে কেউ যায় না শুধু শাশুড়ি ছাড়া। টেবিলে খাবার দিয়ে সবাই আড়ালে চলে যায়। অবশ্যই এই নিয়মটা আমার ভালোই লাগে। যদি ইয়াসির ওর সুন্দরী ভাবিদের সাথে ঠাট্টা মশকরা করতো, আমার ভালো লাগতো না। যাক, শুধুমাত্র ইয়াসিরের কথা রাখার জন্য বাচ্চাদের পড়ানো শুরু করলাম। 3জনকে 3 টাইম পড়াই। আগে টিচারকে বিদায় করা হয়েছে। প্রথম দিকে ওদের পড়াতে ভালো না লাগলেও আস্তে আস্তে বেশ ভালো লাগে। বাচ্চা 3টে অতি ব্রিলিয়ান্ট। বাচ্চাদের 3 টাইম পড়িয়ে আমি খুব ক্লান্ত হয়ে যেতাম। ঘরের কাজ করতে কিছুই মন চাইতো না। তাও শাশুড়ির ভয়ে কাজ করতে গেলাম। এমনিতে বড় যা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বলল, তোমার কোনো কাজ করতে হবে না, এটা মায়ের আদেশ। সাথে মা রুম থেকে বলে উঠল, হ্যাঁ রে বউ, তোমার কাজের চিন্তা করতে হবে না। তুমি মানুষ নাকি? কত কষ্ট করো আমার নাতিদের জন্য। আবার কাজ? না মা, আমি অতটা খারাপ নই। মনে হলো প্রথমবার এই মহিলাকে একটু ভালো মনে হলো। যাক, কাজ থেকে মুক্তি পেলাম। তার উপর এমন ট্রিট পেতে নিজেকে রাজকুমারী মনে হতো। যেহেতু কাজ করতে না হয়, নিজের পড়ালেখার পাশাপাশি এদের পড়াতে আরও একটু মনোযোগী হলাম। পড়ার কিছুদিন পর, সম্ভবত 1 মাস পর, আমি এত বেশি অবাক হয়েছি,
আমি কয়েকটা হার্টবিট বোধহয় মিস করে গেলাম। আমার শাশুড়ি আমার হাতে ৮,০০০ টাকার এক খাম তুলে দিয়ে বললেন, আগের মাস্টারকে ৭,০০০ টাকা দিতাম, তোমাকে ১,০০০ টাকা বাড়িয়ে দিলাম, কারণ তুমি আমার নাতিদের অনেক আদর করে পড়াও। এছাড়া খুব কষ্ট করে নিজের পড়ার পাশাপাশি এদের পড়াও। আমি কখনো ভাবিনি এদের পড়াইয়ে টাকা নিব। আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যখন ছোট আম্মু করে করে পাগল করে তুলে আমার বেশ ভালো লাগে। শাশুড়িকে বললাম, না মা, আমার টাকা লাগবে না। আপনার ছেলে আমাকে কোনো কিছুর কমতি রাখে নেই। না চাইতে আমার হাত খরচ দিয়ে দেয়। রাখ বৌমা, এটা তোমার কষ্টের ফসল, আর তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। না নিলে আমি কষ্ট পাবো। না চাইলেও নিলাম, কিন্তু এক অন্যরকম তৃপ্তি পেলাম। জীবনে প্রথম নিজের উপার্জনের টাকা। মনে আসলো উনি বোধহয় সব বহুদের কোনো না কোনোভাবে এভাবে পুরস্কৃত করেন। হয়তো তাই ওনারা বউরা কোনো কিছুতেই বিরক্ত হয় না। এর কিছুদিন পর আমার পরীক্ষা। আমি ইয়াসিরকে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম। এত এত আনন্দ লাগছিল, অনেকদিন পরে বাবার বাড়িতে একটু আনন্দ করে বেশি দিন থাকতে পারবো। শাশুড়ি বলে দিয়েছেন যতদিন পরীক্ষা শেষ না হবে ইয়াসির যেন আমার বাবার বাড়িতে থাকে। আমার খুশি কে দেখে। এত এত খুশি হয়েছি ইয়াহু বলে এক চিৎকার দিয়ে উঠলাম। আওয়াজটা এত বড় হয়ে গেছিল, ইয়াসির আমার মুখটা চেপে ধরল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ হয়ে গেলাম। আমি প্রায় ১.৫ মাস পর বাবার বাড়িতে রাত জেগে সকালে একটু ঘুমানোর সুযোগ পেলাম। খুব খুশি হয়ে বসেছিলাম সারা রাত পড়বো আর ভোরে ঘুমাবো। কিন্তু না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। এশার নামাজের কিছুক্ষণ পর হাই আসতে লাগলো। ইয়াসির অলরেডি বিছানায় গুছানো শুরু করে দিয়েছে। খানিকটা ব্যঙ্গ করে বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর তোমার মা নেই। ভোরে উঠে নামাজ না পড়লে তোমাকে বকবে। প্রথমত নামাজ আমি মায়ের জন্য পড়ি না। হ্যাঁ, মায়ে আমাকে শাসন আমাকে নামাজে অভ্যস্ত হতে সহায়তা করেছে। আমি অধিকাংশ সময় শহরে থাকি। সেখানেও আমি নামাজ কাজা করি না। সোমবার আর বৃহস্পতিবার আর আরবি মাসের মাঝখানে সুন্নত রোজাগুলো আমার বা আমাদের কাছে ফরজ রোজার মতো হয়ে গেছে। বাপ রে বাপ! এত এত রোজা কেমনে পারো? কিছুটা অভ্যাস বশত হলেও মোটামুটি সুন্নতকে ভালোবাসেই রাখা। আসলে তোমার মা খুব কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললে? কিছুটা সময় না হয় যাক। আমি এই ব্যাপারে আর কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন। আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লেগেছে। অনেকদিন পর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ভোরে ওঠার টেনশন নেই। ইয়াসিরের সাথে এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। কিন্তু তাও কিভাবে যেন ফজরের আজানের সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। আধা ঘুম আধা জাগানোর মধ্যে বললাম, কেমনে পারো? যখন পরিপূর্ণ ঘুম ভাঙলো দেখলাম ইয়াসির কোরআন তেলাওয়াত করছে। খানিকটা রাগ দেখে বললাম, আমাকে ডাকুনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছু আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, এই তো এখানে স্বামীর অধিকারটুকু আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকে দূরত্ব বজায় রাখো। একই বিছানা থেকে কত দূরে। আমি জানি সে শুনেছে, তাও না শোনার ভান করে বলল, তুমি যা আদায় করবে ভালোবেসে, মায়ের ভয়ে, অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙে রাঙিয়ে যাবে। সেটা আল্লাহর রং, ইসলামের রং। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমরা দুই ভাই বোনের মধ্যে ৫ ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের অভ্যাস না হলেও ফজরের আগে ঘুম থেকে উঠে যায়। এশরাকের সালাত আদায় করে সকালের নাস্তা রেডি করে। ইয়াসির সহ বাবার বাড়িতে যাওয়ার পর দেখতাম মা ফজরের সালাত আদায় করে নাস্তা রেডি করছে। হয়তো ইয়াসির ভোরে উঠে বলে। ওমা, ফ্রেশ হয়ে এসে দেখি ইয়াসির রুমে খাবার নিয়ে এসেছে। বলো। হা করে আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া শুরু করো। কাল পরীক্ষা, রাতে পড়া হয়নি। কিছুটা অবাক হলেও বেশ ভালো লাগছে। বিয়ের আগে নিজে হাতে কয়েকবার খাবার খেয়েছি, বোধহয় গুণে দিতে পারবো। হয় মা, নয়তো বাবাই খাইয়ে দিত। একমাত্র এবং বড় মেয়ে হওয়ার বাবা মায়ের সব আদর পুরোপুরি আমার ভাগে। শ্বশুরবাড়িতে সবার সাথে খেতে হয়েছে, কিন্তু বাবার বাড়িতে প্রথমবারের মতো ইয়াসিরের এই স্নেহময়ী রূপ দেখে চোখের কোণায় পানি জমা হয়ে গেল। বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মা সবসময় আক্ষেপ করে বলতো, জানি না বিয়ের পর তোকে এত যত্ন করে কে ভালোবাসবে।
এখানে বাবার হাতে এত আদরে বড় হচ্ছিস, না জানি শ্বশুরবাড়ি কেমন হবে। মনের অজান্তে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, বাবার রাজকন্যা এখন স্বামীর রানী। ইয়াসিরের কথাটা খেয়াল করলে মুচকে হাসি দিয়ে বলল, হয়েছে, এত ব্যাখ্যা দাঁড় করাতে হবে না, পড়তে বসো। পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই স্বাধীন চেতা বিন্দাস জিন্দেগি উপভোগ করার জন্য গাড়ি না নিয়ে ইয়াসিরকে বলে রিস্কায় বসলাম। রিস্কায় হুট ফেলে দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। অনেকদিন পর বেশ মজা লাগছিল। ওই বাড়ি থেকে কয়েকবার দাওয়াত খেতে গিয়েছি। ওরে ইয়া বড় এক জব্বার মতো বোরখা, পায়ে মোজা, দেখতেই পুরো খালাম্মা, ইয়াক। আমি তো অশালীন পোশাক পরি না, হিজাব, থ্রি পিস, এতে কি প্রবলেম বুঝি না। আসার সময় ইয়াসিরকে বলে দিয়েছি আমি ওই জুব্বা পরতে পারবো না, প্লিজ জোর করো না, কথা রাখতে পারবো না। ওর চেহারাখানটা খানিকটা মলিন হয়েছিল, কিন্তু তা মুহূর্তে আবার মুচকে হাসি দিয়ে চুপ হয়ে থাকলো। সেদিন ওকে নিয়ে বেশ কয়েকটা সেলফি তুললাম, জামাইকে নিয়ে এই প্রথম ফেসবুকে পিক আপলোড করব বলে। এর আগেও বেশ কয়েকবার দিতে চেয়েও দেওয়া হয়নি। ওকে নিয়ে ছবি দিয়ে বান্ধবীদের কাছে বেশ ভাব দেখাতে পারবো। সে এতই আকর্ষণীয়, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, আর্মিদের মতো জিম করানো, পেটানো শরীর। ওর সাথে মানাতে হলে আমাকেও স্লিম থাকতে হবে। যদি ওদের বাড়িতে তিন বউকে দেখলে এখনো অবিবাহিত মনে হয়। এত সুন্দর পিকার খুঁজে খুঁজে সুন্দরীদেরকেই বাড়ির বউ করে এনেছে। বাসায় এসে মোবাইল নিয়ে পিক আপলোড দিতে যাব, সে কিভাবে যেন বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তে বলল, সুমু, কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবে প্লিজ, তারপর না হয় মোবাইলে কাজ করিও। বলো। আগে একটা হাদিস বলি। রসুল বলেন, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম আছে। যারা কোনো প্রকার নেশাদ্রব্য পান বা গ্রহণ করে, মাতা পিতার অবাধ্য ব্যক্তি, দাইস, ওই দাইস ব্যক্তি যে তার পরিবারের পর্দাপ্রথা চালু রাখেননি, পরিবারের সদস্য বেপত্তা চলাফেরা বাধা প্রদান করেননি। মুসাদে আহমদ 2/69। দাউসের সম্পর্ক রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি দাউস বলা হয় যে তার পরিবারের অশালীনতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমেদ নাসাদ। এ ব্যক্তি সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, দাউস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমি কুকর্ম বা অশালীনতা কি করেছি? প্রচণ্ড রাগের সাথে বললাম, একটু অপেক্ষা করে বলতেছি। রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যে মহিলা সাজসজ্জা, টিপ পরে, লিপস্টিক পরে, সুগন্ধি মেখে বাইরে বের হয়, বেগানা পুরুষ আকর্ষণ করে, ওই মহিলা জেনাকারী, যদি সে এখনো জেনা করেননি। প্রচণ্ড রাগে মাথা বললাম, তো তুমি আমাকে জেনাকারী বলছো, তাই তো? আমি তো কিছুই বলিনি। আমাকে পাশে বসিয়ে অনেকটা জড়িয়ে ধরেই বলল, শোনো সুমু, ধরো তুমি আমাদের ছবিটা আপলোড দিলে, এই যে আমার সুন্দরী বউটা সাজগোজ করে তোমাকে আরো সুন্দর লাগছে, তোমাকে দেখে কত পুরুষ চোখে তৃপ্তি মেটাবে, কতজন তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, হয়তো কেউ কেউ কমেন্টে এসে লিখে যাবে, এগুলো ওগুলো শুনতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না, অথচ তুমি তাদের সেই সুযোগ করে দিচ্ছ। নামাজ রোজা না করলে আমাদের একার গুণাগার হচ্ছে, অথচ তুমি বেপর্দা চললে তোমার পরিবারের কর্তা ব্যক্তিরা সহ আরও কত শত জনের গুনাহ হবে, তার কোনো ইয়াত্তা নেই। আমি তোমার বাবা হব দাউসের গুনায় গুনাহগার, আর মানুষের হায়াত মৌতের কোনো ভরসা নাই। এই ছবিগুলা রেখে যদি মরে যাই, তাহলে ততদিন তোমার আইডি থাকবে, গুনাহ হতেই থাকবে। আরে আমি মারা গেলে তুমি আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিও, পাসওয়ার্ড দিয়ে দিব। বিরক্ত হয়ে বললাম, কিন্তু সুন্দর ছবি, তাই কেউ যদি তোমার ছবি তোমার অজান্তে প্রতীক হিসাবে ইউজ করে, তাহলে তো আর ডিলিট করার সুযোগ থাকবে না। আমাদের সওয়াবের সুযোগ বন্ধ হয়ে গেল, কিন্তু গুনাহের পথ হয়তো কিয়ামত পর্যন্ত চালু থাকলো। ভাবতে পারো কি ভয়াবহ। আরে বাবা, গুনাহ হলে আমার হবে, তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে মানা না করা বা সাপোর্ট করার কারণে আমি দাউসের গুনাহের গুনাহগার হব। তাছাড়া হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্বাধীনের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রনেতা
তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন স্বামী তার একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচালক তার মালিকের সম্পদের সংরক্ষণ আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এক কথায় তোমরা সবাই দায়িত্বশীল আর সবাই জিজ্ঞাসিত হবে সে দায়িত্ব সম্পর্কে। আর এই জন্য মা আমাদেরকে সঠিক শিখানো মানানোর চেষ্টা করেন। মাই হলো আমাদের পরিবারের প্রধান। তাহলে আমি বোরখা নিকাব ছাড়া পরীক্ষা দিতে গেলাম, তখন মানা করনি কেন? কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা কাউকে কোনো বিধান চাপিয়ে দেয় না। ইসলামকে মন থেকে ভালোবেসে আদায় করতে হয়। ইসলামকে যদি তুমি অন্তর দিয়ে পালন না করো, তাহলে তা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আর সব কিছু বলা বা বোঝানোর সময় এবং সুযোগ থাকে না। সময় সুযোগ মতো বললেই আল্লাহর ইচ্ছায় অপর পক্ষকে মানানো যায়। তোমার মা যে চাপিয়ে দেয়, বলা যায় জবরদস্তি করে, মায়ের ব্যাপারটা তুমি ধীরে ধীরে বুঝবে। আপাতত মাকে নিয়ে আমরা আলোচনা না করি, কেমন? যে বাচ্চাদের মতো করে সব কিছু বোঝায়, আমার এত ভালো লাগে, শুধু শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, সেদিন ইয়াসিরের কথা রেখেছিলাম, তার বোঝানোর ভাষাটা এত মধুর ছিল, না শুনে পারিনি। সে জবরদস্তি করেনি, কিন্তু কথাগুলো এমনভাবে বলল, মানতে বাধ্য হয়েছি। রফিকে আমার লাল শাড়ি লাল লিপস্টিকের যে ছবিটা দিয়েছিলাম, সেটা ডিলিট করে দিয়েছি। ফেসবুকের গুনাহের ভয়াবহতা ছিল, আবার ইয়াসিরের প্রতি কিছুটা ভালো লাগাও ছিল। এতদিন পর ওর প্রতি কিছুটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে। কেন যেন সে বাসায় না থাকলে খালি খালি লাগে, বুকটা খাকা করে। সেইবার পরীক্ষা শেষে শ্বশুরবাড়িতে আসার পর ইয়াসির এর এক ফুপুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। উনি এসেছেন কয়েকদিন হয়েছে। আমাকে দেখে কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ও রোকেয়া, আমার শাশুড়ি। কি বিপদ্দা মাইয়া ঘরে আনলি, বোরখা না পইরা বাপের বাড়ি থেইকা শ্বশুর বাড়ি আইলো। তুই কিছু কইতে পারিস না? অন্য বউদের দেখলে পরাণ জুড়ে যায়। আমি সেদিন বোরখা না পরেই চলে এসেছিলাম। ভাবলাম এইবার রক্ষা নেই। দুই শ্বশুরে মিলে আমাকে কি ধোলাই দেয়, আল্লাহ জানে। আমার বাঁচানোর কেউ নেই। ইয়াসির এমনিতে মায়ের সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপারে আমাকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। আমার অবাক করে দিয়ে আমার শাশুড়ি বললেন, বুবু, সুমাইয়া আজকাল লেখাপড়া করা জানা শহরে মেয়ে। আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু, বাচ্চা মানুষ বাদ দাও তো। কি যে কোষ রুকাইয়া, এত বড় দেমরি মাইয়াকে তুই বাচ্চা কইলি? আর তাছাড়া বিয়ের পর কিসের পড়ালেখা কও তো? যাদের সাথে কাজ করব, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে বুবু, বুঝ না কেন? ও আমার ছোট ছেলের বউ, আমার সবচাইতে ছোটটা। অন্যদের কাছে যতই বড় হোক, আমার কাছে তো ছোট। জানো বাবু, সুমাইয়া আমার নাতিদের পড়ায়, কত আদর করে পড়ায়, তুমি না দেখলে বিশ্বাস করবা না। আমার ভাগ্য ভালো, ওর মতো বরং আমার সব বউদের আমি পেয়েছি। বিয়ার পর মাইয়া মানুষের এত লেখাপড়া কি দরকার বাপু, বুঝি না। আজকাল মাইয়া গো কত ঢং, সেই চুলোয় ঠেলতে আইব। কি যে কও বুবু, চুলা তো ঠেলতেই হব, নয়তো নিজের রান্নাটা কে করবে? আর আজকাল ছেলেরাও চুলা ঠেলে। আমার ইয়াসের বউদের চেয়ে ভালো রান্না পারে। মাঝে মাঝে বাড়ি আসলে চুলা দখল করে। চুলার ঠেলার মধ্যে লজ্জা বা খারাপের কিছু নেই। আর শোনো বুবু, সুমাইয়া যদি পড়ালেখা না করতো, আমার নাতিদেরকে পড়াইতো, কইতো বাইরের মাস্টার আসতো, কিন্তু সেটা বাধ্য। সুমাইয়া যত শিক্ষিত হবে, ভবিষ্যতে আমার নাতিদের জন্য মাস্টার রাখতে হবে না। পুরুষ মানুষ ঘরে আসার সুযোগ থাকবে না। মেয়েরা লেখাপড়া না করলে আমাদের মেয়েদের তো ছেলেদের কাছে গিয়ে পড়তে হবে, তাই না? ফুঁসতে ফুঁসতে আবার বললেন, বুঝি না বাপু, আজকাল তোমরা কি আইলো, স্বামীর পায়ের নিচে স্ত্রী গৃহস্থ, অথচ আজকাল মাইয়া গো সেদিকে কোনো পাত্তা নাই। আমাগো সময়ে তো আমার স্বামী কথার বাইরে এক পাও দিতাম না। এই মাইয়াগুলারে কথা শোনাই যায় না। বুবু, আমার ছোট বউ আজ পর্যন্ত এমন হয়নি যে আমার কথা রাখেনি। হ্যাঁ, হয়তো অন্য বউদের মতো খুশি মনে হয়নি, সেটা অন্য ব্যাপার। বুবু, আমাদের জানা মতে আমরা ভুল জানতাম।
স্বামীর পায়ের নিচে কখনো স্ত্রী বেহুস্ত হতে পারে না। সঠিক হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহুস্ত। স্ত্রী সেও কারো সন্তান, ওর মায়ের পায়ের নিচে ওর বেহুস্ত। হ্যাঁ, তবে এটা আছে, স্বামী অসন্তুষ্ট রেখে স্ত্রী মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে না। এটাও আছে, সর্বোত্তম পুরুষ সে যে তার স্ত্রীর নিকট উত্তম। এক্ষেত্রে বুবু, আমাদের ধর্মটা খুব ভারসাম্যযুক্ত ধর্ম। স্ত্রী বা স্বামী উভয়কে উভয় উপর অধিকার দেওয়া হয়েছে, যেখানে সবার উপর সবার হক আছে, সবার উপর সবাইকে মর্যাদা দেওয়া আছে। হ্যাঁ, ধরো একজন স্ত্রী স্বামীর খুব খারাপ, বিয়ের পর থেকে তাকে অত্যাচার করে, স্ত্রীর কোনো দায়িত্ব পালন করে না, তার পায়ের নিচে কিভাবে স্ত্রী বেহেস্ত হতে পারে? অন্যদিকে মা, সে জন্মের পর যদি কোনো দায়িত্ব পালন না করে, শুধু গর্ভাবস্থায় কষ্টের জন্য সে সন্তানের সদাচরণের হকদার? সদে স- হাদিসে বলা হয়েছে, মা যদি মুশরিক হয় তবুও তার সাথে সদাচরণ করো। মুশরিক মানে শিরকচারী, মানে শিরক করা ইসলামের কবিরা গোনাগুলির মধ্যে সবচেয়ে বড়। সুতরাং মায়ের নিচে সন্তানের পুত্র বা কন্যার বেহস্ত। বুঝতে পারছো? আমরা না হয় আগে জানতাম না, এখন জেনেও কেন ভুল বলে গুনাহগার হব? ফুপুর আগে গজগজ করতে থাকে, হয় হয় জানি, তোর কাছে তোর বউরা ছাড়া দুনিয়ার কেউ ভালা না। আমরা তো মানুষে না, তোর বউগুলোর কোনো দোষ নাই। এগো পড়ালেখা করাইস, ঘরের কাজ সব তুই করিস, এদের বাইন্দা খাওয়াইস। বাবু, তুমি ভুল বুঝছো। আমরা কেন রান্না করে খাওয়াতে হবে? এটা এদের সংসার, এদের জামাইয়ের টাকা। এরা এদের নিজেদের জন্য, সন্তানদের জন্য রান্না করে। সেখানের উপর আমি একা খাইতে তো কোনো সমস্যা নেই। বুঝেছি বুঝেছি, এবার তো তিলকে তাল করার ঘোড়া সংসারটা এদের দিয়া দে বলে আমার শাশুড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। এসব কথা আমার সামনেই হচ্ছিল, স্পষ্ট বুঝছি। আমার শাশুড়ি কিছুটা, মুখটা মলিন হলেও নিজেকে সামলে নিয়েছে। সে যাই হোক, আমার ভালোই লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে মায়ের পায়ের নিচে বেহেশত নিয়ে বলা কথাগুলো। আমি এটা মানতাম না, কিন্তু এইভাবে কখনো ভাবিনি। আমি যতগুলো শাশুড়ি সম্পর্কে শুনেছি, তার মধ্যে কোনো শাশুড়ি বউকে এভাবে সাপোর্ট করে না, বউয়ের টুটুগুলো এভাবে লুকায় না। আমি আমার বান্ধবীদের কাছে শুনেছি, তাদের অনেকের শাশুড়ি নামাজ কালাম পড়ে ইসলামের অনেক হুকুম আহকাম মেনে চলে, কিন্তু আবার বাইরে মানুষকে বউয়ের ত্রুটিগুলো বরং আরও অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে। যদিও আমার জানা মতে গীবত করা অনেক বড় গুনাহ, মিথ্যে অপবাদ দেওয়া তার চেয়ে বড় গুনাহ। সেক্ষেত্রে আমার শাশুড়ি এই বিষয়টা অনেক ভালো লেগেছে। ওনার অতিরিক্ত শাসনগুলো বাদ দিলে ওনার মধ্যে একজন বুদ্ধিমতী স্বশিক্ষিত মহিলা লুকায়িত। যাক, বিকেলে ফুপু চলে যাওয়ার পর শাশুড়ি মা আমাকে নিয়ে পুকুর পাড়ে গেলেন। আমাকে কয়েকটা পেয়ারা পেড়ে দিয়ে বললেন, জানিস বউ, তোর শ্বশুর যখন মারা যাচ্ছে, আমার শুধু ঘরের তলাটাই ছিল, পাশের জায়গাগুলো আমরা ছেলেরা দ্বিগুণ দাম দিয়ে কিনেছে। এই ভিটা ভরাট করার জন্য রাতের আধারে মাটি কেটেছে, যাতে আমরা ছেলেদের কিছু টাকা বাঁচে। টাকা আমার কাছে তেমন মূল্যবান ছিল এখনো, তার চেয়ে বেশি মূল্যবান তিলে তিলে গড়ে তোলা আমার স্বপ্ন, ইসলামী পরিবার। আল্লাহর ইচ্ছায় হয়তো আমি কিছুটা সফল। মারে, তুই আমার সবচেয়ে আদরের, এবং আমার অন্য বউরাও, তাদের আমি শাসন করব, ভালোবাসবো। আমার শাসনে ভুল হতে পারে, তোদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্য কেউ তোদের দিকে আঙ্গুল তুললে আমার ভেতরটা জ্বলে ওঠে। আমি সহ্য করতে পারি না কেউ আমার বউদের কিছু বললে। আবার তোদের কারো কষ্ট হলে আমার শরীরটা কষ্ট হওয়ার মতো আমারও ভীষণ কষ্ট হয়। জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন সত্য। মানে আমি ভাবতে পারি না আমি বা আমার কলিজার টুকরো বউ বাচ্চার আগুনে জ্বলবে। আমি জানি তুই আল্লাহর রঙে রাঙে যাবি। যদি একটু চেষ্টা করো, তবে সেটা খুব শীঘ্রই সম্ভব, ইনশাআল্লাহ। সেদিন অনেকগুলো পেয়ারা নিয়ে বাড়িতে আসি বউ শাশুড়ি মিলে। বাড়িতে এসে বললেন, বড় বউ দেখো, সুমু পেয়ারা নিয়ে এসেছে, লবণ মরিচ দিয়ে মাখাও, সবাই মিলে খাই। বুঝেছি উনি খুব বিচক্ষণ মহিলা, এমনি এমনি বাড়ির সবাই ওনাকে এত মানে না। এত বড় সংসারটা এমনি এমনি এত সুন্দর
টিকে নেই। ওনার বিচক্ষণতা, দূরদর্শিতা এই সংসারের মানুষগুলোকে এত ভালোবাসায় বেঁধে রেখেছে। আরও বুঝতে পারলাম উনি ওনার বউদের শাসন করতে পারবেন, কথা শোনাতে পারবে, অন্য কেউ খবরদারি করতে পারবে না। অবশ্য পুরো ব্যাপারটা আমার এত চমৎকার লেগেছে, অনেকক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। মাঝে মধ্যে বেশ অবাক লাগে। উনি পুরনো আমলের মহিলা, শিক্ষিত নয়, কিন্তু ইসলাম সম্পর্কে এত কিছু সঠিকভাবে কিভাবে জানে? শিক্ষাকে এত ভালোভাবে মূল্যায়ন শিক্ষিতরাও করতে পারে না। ওনার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করলেও ওনার নিষ্ঠুর শাসন ওনাকে আপন করে নিতে বাধা দিচ্ছে। ব্যালকনিতে বউরা যেতে পারবে না, উঠোনের বাইরে যেতে পারবে না, নিচতলার লিভিং রুমে গল্প করা যাবে না। গল্প করতে চাও তো উপরের বসার ঘরে করো, নির্দিষ্ট টাইমে খেতে হবে। কি অদ্ভুত! বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, মাত্র 3.5 বছর বয়স, 3 নম্বর জায়ের মেয়ে। একেও এক স্লিভলেস কাপড় পরানো যাবে না। কেন এত কঠোরতা? সেইবার বাবার বাড়ি থেকে আসার সময় খুব সুন্দর করে স্লিভলেস জামা আনি আমাদের আয়শা মনির জন্য। অবশ্য জামাটা আমি খানিকটা জেদ করেই এনেছি। এত আদর লাগে ওকে, মাঝে মধ্যে ইচ্ছে হয় ওকে বুকের সাথে আটকিয়ে রাখি। শাশুড়িকে দেখে খুশি হয়েছেন, কিন্তু মানাও করছেন এটা পরিয়ে বাইরে যেন নিয়ে যাওয়া না হয়। খুব রাগ লেগেছে। আমি শান্ত স্বভাবের মেয়ে হলেও সেদিন প্রতিবাদ করেছিলাম। কেন মা, এই বাচ্চাটি মেয়েটিকেও আপনি পর্দা করাবেন, নাকি ওর জন্য পর্দা ফরজ? পারলে ওকেও জোব্বা পরান। এই বাচ্চা মেয়েটিকে যে কাপড়গুলো পরান, সে তো গরমে অস্থির হয়ে উঠবে। না রে মা, তোর প্রশ্নের কোনোটা ওর জন্য নয়। প্রথম কথা, গরম ওকে সহ্য করার অভ্যাস করাতে হবে। আর দেখ না মা, হাতা ছাড়া কাপড় আমার নাতনিটার হাতগুলো কত সুন্দর লাগে। যদি মা কোনো দুষ্ট লোকের নজর পড়ে, ও মেয়ে, মেয়েকে আল্লাহর আকর্ষণের করেই সৃষ্টি করেছে, ওর উপর তো একসময় পর্দাই ফরজ হবে। তাই এখন থেকে ওকে পর্দার পাঠ পড়ান। যেটা আগামাথা সে বুঝে কিনা সন্দেহ। হ্যাঁ, বুঝে না, কিন্তু আয়শার মাথায় এই কথাগুলো জায়গা করে নিবে। আমার আর এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হলো না। অনেকটা রাগ হচ্ছিল, হয়তো শাশুড়ি বুঝতে পেরেছে। শোন মা, আজ রান্না নাই, উঠোনে আয়, সবাই মিলে খুব মজা হবে। রাগে গজগজ করতে করতে উঠোনে গিয়ে দেখি বাচ্চারা সবাই মিলে খেলছে, আর ভাবিরা কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দোলনায় দুলছে। শাশুড়ি জানেন আমি রেগে আছি। আমার দিকে তাকিয়ে সহাস্যে বললেন, যা মা, তুই ওদের সাথে গিয়ে মজা কর, তোর ইচ্ছে তেমন কর, দেখিস ভালো লাগবে। এই সাইকেল ভাবিরা চালায়। হুম। মেজ বউ সাইকেল চালাতে জানতো। সে খুব দুরন্ত ছিল, সহজে অভিমান করত। বাড়ির ছোট মেয়ে ছিল হয়তো, তাই এমন ছিল। ওর খুশির জন্য সাইকেল নিয়ে এসেছিলাম। পরে দেখি মেজ বউ সবাইকে সাইকেল চালানো শিখিয়েছে। মেজ বউ বলে, সাইকেল চালালে শরীর মজবুত থাকে। বাবার বাড়িতে খুব আহ্লাদে বড় হয়েছে। আমি শাশুড়ি বলে তো ওর আবদার আহ্লাদ কেড়ে নিতে পারি না। ইয়াসির বাড়িতে না থাকলে ওরা যা ইচ্ছা করে, শুধু পর্দার মধ্যে থাকতে হয়, এই আর কি। ছোট বউ, আমি এসব শুনছিলাম আর আনমনা হয়ে ভাবছিলাম, যে মহিলা দিনের ব্যাপারে এত কঠোর, সে কিভাবে বউদের সাইকেল চালাতে দিতে পারে, কিভাবে বউদের ছোট ছোট চাহিদার খেয়াল রাখে। এসব ভাবতে ভাবতে কিছুটা আনমনে হয়ে গিয়েছিলাম। ওনার ডাকে চমকে উঠা উনি ওনার দিকে ফেরাতেই আবার বললেন, তুইও বাবার বাড়িতে যেমন ছিলি তেমনভাবে থাকতে পারবি। মনে মনে বলেছিলাম, এত নিষেধের মধ্যে বাবার বাড়িতে ফিলিংস কখনো আসবে না। তিনি হয়তো আমার মনের ভাব বুঝতে পেরে আবার বললেন, আমি তোদের খুব শাসন করি তাই না? জানিস তো মা, নিচের বসার ঘরে যে কেউ যে কোনো সময় আসতে পারে। তোরা গল্প করার সময় তোদের কাপড় চোপড় ঠিক থাকে না। তোরা অপ্রস্তুত অবস্থায় যদি এমন কেউ আসে যার সামনে যেতে তোর ভালো লাগবে না, ওই জন্য তোদের উপরে আলাদা বসার ঘর বানিয়েছি। আমি অনেকটা আগ্রহী হয়ে বললাম, তবে বারান্দায় কেন যেতে দেন না? মানে আমাদের বাড়িটা ঠিক মেইন রাস্তার পাশে, আর বারান্দাগুলো সবগুলো রাস্তার উপরে। তোরা এখানে দাঁড়িয়ে থাকলে রাস্তায় যাত্রীদের সহজেই চোখে পড়ে যাবে। মারে, আমি তোদের উপর জুলুম করি না। শরীয়তের বাইরে তোদের উপর কিছু চাপিয়ে দেই নেই, দিবও না। আমারও মেয়ে আছে, আমি তাদের প্রতি, মানে পরের মেয়ের প্রতি যাই করব, আমার মেয়ের উপর সেগুলোই হবে। আমি তোদের কষ্ট দিলে আমার মেয়েরাও
শ্বশুরবাড়িতে শান্তিতে থাকবে না। তাই আমার ছেলেদেরকে বলে দিয়েছি ওরা যেন কখনো বউয়ের প্রতি অন্যায় না করে। আর বিয়ের পর মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি, বাবার বাড়ি ওরা মেহমান হয়ে যায়। মেয়েদেরকেও বলছি ওরা যেন ওইখানে আসল কখনো ভাবিদের ত্রুটি না খোঁজে। আমার বউদের ত্রুটি দেখার জন্য আমি আছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুটো খুব ভালো। যেমন তোরা ভালো আছিস। আর আমার মেয়েরা বাবার বাড়ি আসলে ঠিক আমার কাছে যেমন, আমার বউরাও তাদের সাথে তেমন আচরণ করে। তাদের মিল দেখালে আমার মন ভরে ওঠে। থাক, এসব কথা আরেকদিন বলবো। এখন যা, ওদের সাথে যা। আমি ওইখানে গিয়ে দোলনায় বসেছিলাম, কিন্তু তখন মাথা ঘুরতেছিল। ইনি কত সুন্দর করে এই সংসারটা নিজের মতো আগলে রেখেছেন। সবাইকে প্রচণ্ড আন্তরিকতায় বেঁধে রেখেছেন। বউগুলোকে দেখলে মনে হয় না এরা এই বাড়ির বউ, মনে হয় এই বাড়ি, এটাই তাদের বাবার বাড়ি। এত স্বাধীন। ইয়াসির বৃহস্পতিবার বাড়িতে আসলো। শাশুড়ি ইয়াসিরকে রুমে পাঠিয়ে দেন, সরাসরি বলে দেন রুমে যা, সুমাইয়া একা। ইয়াসির যতদিন বাড়িতে থাকে উনি প্রায় আমাকে বলেন বউয়ের রুমে যাও, দিকে যাও। দেখ ইয়াসির, কিছু লাগবে কি না? আমি বুড়ো হয়ে গেছি, আর কত ছেলেদের পিছনে সময় দেব। এইবার ইয়াসিরের সব কিছু দেখার দায়িত্ব তোর। প্রথম শুক্রবার ফজরের নামাজের পর ঘুমালে ঘুম ভাঙতে দেরি হতো। অনেক সময় ইয়াসির আগে উঠে গেলে বা আমার উঠতে দেরি হলে দেখতাম ইয়াসির নাস্তা করে বাইরে ঘুরতে বেরিয়েছে। আমি উঠে ভয় পেতাম যদি ইয়াসির কেউ খাবার না দেয় বা উঠতে দেরি হয়েছে বলে বকা শুনে। কিন্তু না, ইয়াসিরের বউকে উঠে যে খাবার দিতে হবে এমন নয়, আমার শাশুড়ি দিয়ে দেন। ওনার কথা হলো ছেলেটা আগে, আমার বউ আসছে সেদিন এতদিন দিতে পারলেও আজ কেন আমি বউয়ের জন্য বসে থাকবো? অনেক সময় দেখা যায় ভাবিরাও ঘুম থেকে ওঠেনি, কিন্তু উনি কাজের মেখে দিয়ে নিজের নাস্তা রেডি করে দিয়েছেন। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ আমরা একটা পরিচিত পরিবারে, যেখানে দুইটা কাজের মেয়ে থাকার পরেও বাড়ির ছেলেকে সকাল সকাল না খেয়ে যেতে হবে, এমনকি একটা অবিবাহিত বোনও আছে, তাও বউদের দেওয়া জন্য সকালে নাস্তা দেয় না। এই কথাটি শাশুড়ি বউয়ের বদনাম করতে গিয়েছিল, আমার মাকে বলেছিল। আমি মাকে এমনটাই বলেছিলাম, ছেলের প্রতি এত দরদ থাকলে মাও নাস্তা দিতে পারবে, বোনও দিতে পারবে, বোনকে কেন দিতে হবে না? আজ ঠিক এমনটা আমার শ্বশুরবাড়িতে দেখে বেশ ভালো লেগেছে। ভাবিরা সবাই মুচকি হাসে। একদিন মুচকি হাসার কারণ জিজ্ঞাসা করতে বললেন, আমাদের ওনারা দেশে আসছেন, যারটা এসেছে তার জন্য কাজ করা নিষেধ। উনি যতদিন বাড়িতে থাকবেন। মায়ের কথা হলো পুরুষের জন্য সবচেয়ে শান্তির স্থান হলো স্ত্রী। আমার ছেলে এত কষ্ট করে দেশের বাইরে থাকে সবাইকে ছেড়ে আমার ভালো থাকার জন্য। ওরা কিছুদিনের জন্য বাড়িতে আসলে ওদের ভালো রাখার দায়িত্ব আমাদের। তোরা যদি বাড়িতে কাজে ব্যস্ত থাকিস তবে আমার ছেলেদের শান্তি কোথায়? তোমাদের বিয়ে হওয়ার পর থেকে মাকে দেখি ইয়াসিরের সাথে তেমন গল্প করে না। বাড়িতে আসলে রুমে পাঠিয়ে দেয়। আমরা খেয়ে চলে যাওয়ার পর তোমাদের একসাথে খেতে দেই। এইটা আমার শাশুড়ির নিয়ম। আমাদের জন আসলেও আমরাও দুজন খাবার একসাথে খাই যখন সম্ভব হয়। অনেক সময় তো বাচ্চাদের সাথে একসাথে খাওয়াই হয় না। উনি বলেন যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিদ্যমান সে ঘরে শয়তান সহজে সুযোগ পায় না। শাশুড়ির ব্যাপারে এসব কথা শুনে আমি এক্কেবারে থ হয়ে গেছি। এভাবে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার মাও হয়তো ভাবতে পারেন না। একজন সেই আমলের মহিলা কিভাবে এত গভীরভাবে ভাবতে পারে, তাও ছেলের বউদের নিয়ে। শাশুড়ি মমতাময়ীর আরেক রূপ জেনে অবাক হয়ে পারেনি। ৩ নম্বর বউটার প্রথম বাচ্চার পরে আবার প্রেগনেন্ট। ভাবির যদি কিছু খেতে ইচ্ছে হয় উনি যেভাবেই হোক সেটার ব্যবস্থা করবেন। ভাবি নিয়ম করে ডাক্তারের কথা মতো খাবার খেতে বলেন, ঠিকমতো ওষুধের কথা মনে করিয়ে দেয়, ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, টাইমের আগে বাপের বাড়িতে পাঠানো হয়। আমার বিয়ের পর আমি ওনাকে শাশুড়ির মেয়ে ভেবেছিলাম, যেভাবে ওনার যত্ন নিয়েছিল। পরে জানতে পারি উনিই একমাত্র কনসিভ করেছেন। পরে ওনার কাছে শুনলাম এই টাইমে বউরা যখন যা ইচ্ছা বাবার বাড়ি যেতে পারে, কোনো বাধা নেই। বাহ! উনি শাশুড়ি, কিন্তু শাশুড়ির চেয়ে মায়ে বেশি। ধীরে ধীরে ওনার প্রতি ভালো লাগা ভালোবাসা শুরু হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। ওনার সমস্ত বাধা নিষেধকেও ভালো লাগতে শুরু করে। অন্য বউদের মতো আমারও
মাথা ঢুকতে শুরু করেছে উনি যা কিছু করেছেন আমাদের আখিরাতের ভালোর জন্য। কিন্তু উনি এখনো হয়তো বুঝতে পারেননি ওনার প্রতি আমরা মনে সফট কর্নার তৈরি হয়েছে। সেদিন যখন উনি দুর্বলতার কারণে হঠাৎ বেহুশ হয়ে যান, সেদিন আমি বুঝেছিলাম ঠিক কতটুকু ওনাকে ভালোবেসেছি। আমার শাশুড়িকে। নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কান্নায় ভেঙে পড়েছিলাম। শুধু মনে হয়েছিল আমি ওনাকে হারিয়ে ফেলবো। ওনার জায়গায় আমার মা হলে হয়তো আমার এমন লাগতো না। সেদিন সারা রাত ওনার রুমে কাটিয়েছি। মনে হচ্ছিল আমি নিজের রুমে গেলেই ফিরে এসে ওনাকে পাবো। অথচ ওনার সাথে ইয়াসির ছিল, তাও ওনাকে একা ছাড়তে পারছিলাম না। উনি চোখ খুলতেই শুধু বলেছিল, "মা, আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। এই সংসার আমার, আপনার ছেলের আপনাকে খুব প্রয়োজন" বলেই কেঁদে দিয়েছিলাম। উনি শুধু মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বলেছিল, "এটা তো আমার সংসার। আজ আমার সংসার পরিপূর্ণ। এভাবে ভালো থাকিস। আমার মা হয়ে, আমার মেয়ে হয়ে।" এটাই হলো আমার শাশুড়ি। সমাপ্ত। গল্পটা সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। আমরা চেষ্টা করব বউ শাশুড়ির দূরত্ব বা ফাটল ভেদ করে কাছের মানুষের মতো আপন হয়ে থাকতে পারি। গল্পটা কেমন উপভোগ করলেন অবশ্যই সবাই গঠনমূলক মন্তব্য করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।